আপনি ডক্টর ইউনূস সাহেব কালকে দেখেছেন যে জাতিসংঘে আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আপনার ফাঁসি চায়, আপনার পদত্যাগ চায়। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের সময় এভাবেই খুনসুটিতে মেতেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষবার বক্তব্য রাখতে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ নানা সমস্যা উঠে আসে তার বক্তব্যে। মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে। জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠককে বলা হচ্ছে একটা বিরল কূটনৈতিক ইতিহাস, যে ঘটনা কখনো ঘটেনি। শুধু এই ঘটনাই নয়, আরও কিছু। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আমরা ডক্টর ইউনূসকে নিয়ে তোড়পাড় সারা বিশ্ব। বর্তমানে জো বাইডেনের সঙ্গে নিউ ইয়র্কে যে তাণ্ডব ঘটিয়েছে, এতে সবাই অবাক। বাংলাদেশের কোনো মানুষ এই প্রথম, কোনো দেশপ্রধান এই প্রথম এই তাণ্ডব ঘটিয়েছেন। সবাই এখানে অবাক হয়ে গেছেন। এবং ডক্টর ইউনূস এই কাণ্ড দেখানোর পরে ইন্ডিয়ার মোদি বর্তমানে অন্যরকম চিত্রে পড়ে গেছেন। বর্তমানে শেখ হাসিনা বিপদে। হয়তোবা এবার শেখ হাসিনাকে দেশে এনে নতুনভাবে পরিকল্পনা করে আবারও জেলখানায় ঢুকাতে পারে ডক্টর ইউনূস, এমনভাবে ভাবছেন অনেকেই। কিন্তু ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের এমন কোনো সম্পর্ক কিভাবে সম্ভব, যা ইতিহাসে খুঁজে বের করতে পারে নাই। Quickly, because these are the young people that always been talking about, that the young people are the ones who should be leading the way. ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের সময় এভাবেই খুনসুটিতে মেতেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মঙ্গলবার দুপুরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে এমন দৃশ্যের দেখা মেলে। এদিন তার বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপর বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন কর্মযজ্ঞ তুলে ধরেন। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ বক্তব্যে ডক্টর ইউনূস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে সেই গল্প শোনান বিশ্ব নেতাদের। এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। এ সময় তিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ সহ 3 জনকে স্টেজে আসতে বলেন। বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন। প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষবার বক্তব্য রাখতে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় করতালিতে তাকে সম্মান জানান উপস্থিতরা। বিশেষ নানা সমস্যা উঠে আসে তার বক্তব্যে। বলেন, ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্ব মানুষের স্বার্থ। I recognize the challenges from Ukraine to Gaza to Sudan and beyond. আমি জানি বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে অনেকে হতাশ। নানা প্রতিক্রিয়া দেখা যায় তাদের কাছ থেকে, কিন্তু একজন নেতা হিসেবে আমি তা করতে পারি না। ইউক্রেন থেকে গাজা পর্যন্ত যে চ্যালেঞ্জ রয়েছে তা স্বীকার করছি। যুদ্ধ, ক্ষুধা, নৃশংসতা, জলবায়ুর মতো অনেক সংকট রয়েছে। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়, আমরা এখানে জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি। এদিন সাধারণ পরিষদের মঞ্চ উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। গাজা ও লেবাননে অবিলম্বে বর্বরতা বন্ধ করার পক্ষে আওয়াজ তুলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। আজ এক টুকরো রুটির অভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার শিশু মারা যাচ্ছে। একটু তরল খাবারও পাচ্ছে না তারা। মনে রাখতে হবে, সেখানে শুধু শিশুর মৃত্যু ঘটছে না, একই সঙ্গে জাতিসংঘ ও পশ্চিমা মূল্যবোধেরও মৃত্যু ঘটছে। ইসরায়েল লেবাননে ভয়াবহ হামলা শুরু করেছে। সেখানকার জনগণের পক্ষে আছি আমরা। হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্বজুড়ে মানবিক সংকট চরমে পৌঁছেছে উল্লেখ করে উদ্বেগ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা না থাকায় সংঘাত, হানাহানি বাড়ছে বলে মনে করেন তিনি। Presenciamos 2 conflitos simultâneos com potencial de se tornar um confronto generalizado. বিশ্বের সংঘাত প্রসঙ্গে সাধারণ পরিষদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে গেল কয়েক দশকে অস্থিরতার পেছনে রয়েছে দুষ্ট চক্র। কারো মতে সামরিক শক্তির মাধ্যমে সংঘাতের অবসান হতে পারে, এমন অভিযোগ তুলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। Against the lack of respect for international humanitarian law on both sides and the disproportionate attack with blatant disregard for Palestinian civilian life.
৭৯তম অধিবেশনে যুদ্ধসহ নানা সংকট কিভাবে সমাধান আনা যায় তা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেন, বিশ্ব একটি ঘূর্ণিঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে সবাইকে তার সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। That threatens to take the entire region with it. Look no further than Lebanon. We should all be alarmed by the escalation. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। We are edging towards the unimaginable, a power keg that risks engulfing the world. মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে। জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠককে বলা হচ্ছে একটা বিরল কূটনৈতিক ইতিহাস, যে ঘটনা কখনো ঘটেনি। শুধু এই ঘটনাই নয়, আরও কিছু ঘটনা ঘটে চলেছে। একটি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজকে পরিচয় করিয়ে দিলেন। এটাও একটা নতুন ঘটনা। তিনি তিনজনকে সামনে আনলেন, তিন ছাত্রকে, শিক্ষার্থীকে এবং সংগঠককে। এই তিনজনকে তিনি বিশেষভাবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তাদেরকে নিয়ে লম্বা তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে বিল ক্লিন্টন সহ অনেক জ্ঞানীগুণী মানুষ উপস্থিত ছিলেন। খবরে বলা হচ্ছে বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানেই গতকাল মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য প্রদানের শেষ দিকে তিনি মাহফুজ এবং দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে পরিচয় করিয়ে দেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মাহফুজকে ডক্টর ইউনূস আখ্যা দেন বিপ্লবের পেছনের কারিগর হিসাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির একজন সমন্বয়ক হচ্ছেন মাহফুজ আলম, যিনি আপনারা সব কিছু তথ্যচিত্র দেখেছেন। এখানে আওয়ামী লীগ নেতারা, বিএনপি নেতারা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন, কিন্তু যারা জাতিসংঘে বসে বলছেন যে তার ফাঁসি চাই, তার পদত্যাগ চাই, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ডক্টর ইউনূস দেখে দিয়েছেন যে আমেরিকার মতো জায়গায়, যেখানে যার মূল্য কতটা, যে এখানে জো বাইডেনের সঙ্গে ওপেন কোলাকুলি, হাসি রহস্য, যে ধরনের দৃশ্য যা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, বিশ্ব নেতাদের কাঁপিয়ে দিয়েছে এই ডক্টর ইউনূস। যারা আমরা ডক্টর ইউনূসকে ছোট ভাবছিলাম, যে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা বেঁধে রেখেছিলেন, সেই ডক্টর ইউনূস আজকে প্রমাণ করেছেন দেশের জন্য সে কতটা কাজ করতে পারবেন। সেই কাজের সূত্র ধরেই ডক্টর ইউনূস যখন জো বাইডেনের সঙ্গে বর্তমানে এইভাবে দেখা যায়, তাকে মানুষ কতটা উৎফুল্ল হয়েছিল, কতটা আপনজন হয়েছিল, কতটা বা ভালোবাসতে চেষ্টা করেছে। তবে শেষ প্রশ্ন, শেখ হাসিনার জন্য দুর্ভাগ্য, ডক্টর ইউনূসের কপাল খুলে দিলেন। এমন কিছু তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন লাস্টের। আপনি ডক্টর ইউনূস সাহেব কালকে দেখেছেন যে জাতিসংঘে আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আপনার ফাঁসি চাই, আপনার পদত্যাগ চাই। কেন আজকে আপনার ফাঁসি চাবে, পদত্যাগ চাবে? একটি বিপ্লবী সরকার, একটা গণতন্ত্রের সরকারের অ্যাকশন হবে আরোপ করা। বাংলাদেশে আমরা দেখলাম 626 জনকে সেনাবাহিনীর হাতে ছিল, তাদেরকে ছেড়ে দিল, মাত্র 5-6 জনকে দিল। হাসান মাহমুদের সব জায়গায় পেপার পত্রিকা মিডিয়ায় আসলো, তাকে গ্রেফতার করা হয়েছে। অথচ কয়েকদিন পর দেখলাম সে বেলজিয়াম চলে গেছে। আরামতকে দেখলাম গ্রেফতার করা হচ্ছে। কেন এখন এদের গ্রেফতার করা হয় না? যদি না হয় তাহলে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আওয়ামী লীগ, ওই প্রেতাত্মা, তারা যে কোনো ভাবে আপনাদেরকে সম্মান নষ্ট করতে থাকবে এবং আপনাদের ফাঁসি চাবে, পদত্যাগ চাবে, বিভিন্ন রকমের বাহানা করবে। এবার আমি মনে করি গতকালকে সেনাপ্রধান বলেছে যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, আমি সহযোগিতা করব। আমার মনে হয় এটা সম্ভব। এবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব, আসুন আপনারা সেইভাবে যদি করেন, দেশের মানুষের আস্থা আরো বেশি হবে এবং একটি নির্বাচিত সরকার আসলে জবাবদিহিতা থাকবে। দেশে যে অন্যায় অবিচার এখনো হচ্ছে, এখনো ঘুষ হচ্ছে, এখনো দুর্নীতি হচ্ছে, এগুলো হবে না। এখান থেকে ফিরে
ফিরে আসবে এবং আমাদের নেতা যেন তারেক রহমানের স্পষ্ট কথা, বাংলাদেশে আর ঘুষ দুর্নীতি এবং দখলবাজ চাঁদাবাজ হবে না। সর্বশেষ আমি আগেও অনেকবার বক্তৃতা দিয়েছিলাম যে আওয়ামী লীগ আপনারা যেদিন ক্ষমতায় থাকবেন না সেই দিন বাড়িতে বাড়িতে লেখা থাকবে এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না, ভবিষ্যতেও করবে না, আল্লাহর কসম আগেও করে নাই। ঠিক এটাই এখন বর্তমান অবস্থা। তাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের যে ঘটনাগুলো ঘটাতে হবে, তাদেরকে আপনি যারা যারা দুর্নীতি করেছে, যারা দখলবাজ ছিল, চাঁদাবাজ করেছে, অন্যায়ভাবে টাকা উপার্জন করেছে, তাদের আইনের আওতায় আপনার আমার আনতে হবে, আমাদের তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। তাদের যত সময় পর্যন্ত আইনের আওতায় না আনা হবে, তারা কখনো আনসার রূপে, কখনো ইন্টারনি ডাক্তার রূপে, কখনো সনাতন ধর্ম রূপে, এরকম বিভিন্ন ভাবে রূপ নিয়ে গোপালগঞ্জের রূপে আসতে থাকবে। এদেরকে এই বাংলার মাটিতে আর আসতে দেওয়া যাবে না। অবশ্যই যেহেতু শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছিলেন পল্লী চিকিৎসকদের নিয়ে, যদি বিএনপি ক্ষমতায় আসে অবশ্যই আপনাদেরকে নিয়ে এই চিন্তা ভাবনাটা করবে, কারণ আপনারা 80% রোগীর জনগণের পাশে থাকেন এবং আপনাদের 22 লক্ষ পল্লী চিকিৎসক আছে, বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি। এটা বৃহৎ একটা অংশ, এটা আমাদের অবশ্যই বিএনপি নেতৃবৃন্দ আছে তারা দেখবেন এবং এটা কার্যকারী করবেন অবশ্যই। আমি এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনারা সারা বাংলাদেশ থেকে, গ্রামগঞ্জ থেকে, সব জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন। আপনাদের কাছে বলবো, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের নির্দেশ, কি নির্দেশ? সন্ত্রাস চলবে না, চাঁদাবাজ চলবে না, দালালি চলবে না, দখল চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না। এখানে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনাদেরকে বলেছে আপনারা যদি বিএনপি প্রেমী হন, দেশ প্রেমী হন, তাদেরকে ধরে আইনের হাতে সুপর্দ করেন, এটা করতে হবে। এবং আমি আরেকটা কথা, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদেরকে আমি ইতিমধ্যে মনে হয় 50 বার বলেছি যে জনগণের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চান, যারা শহীদ হয়েছে প্রায় 1000, সেই শহীদের রক্তের সাথে বেইমানি যদি না করে তাদের রক্তের প্রতিদান দিতে চান, যারা আন্দোলন করেছে ছাত্র জনতা, আপনারা দেখেছেন এই খুনি হাসিনা 3টি গণহত্যা করেছে। একটা হচ্ছে বিডিআর গণহত্যা, একটা 7টা চত্বরের 5ই মে গণহত্যা, আরেকটি গণহত্যা করেছে ছাত্র জনতার উপর গণহত্যা। আর 16 বছর খুন বিরোধী দলের উপর করে গণহত্যা চালিয়েছে। তাদের আজকে অবৈধ সম্পদ আছে, তারা যেভাবে টিকে থাকতে চাবে। তাই জনগণের আশা আকাঙ্ক্ষা একটা ভালো নির্বাচন, ভালো ভোটাধিকার, সুশাসন, সুনীতি, তারা তাদের বাড়িতে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। সেইটা যদি চান তাহলে এই আওয়ামী লীগের টপ টু বটম যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে গ্রেফতার করে তাদের সম্পদ যত সময় বাজেয়াপ্ত না করা হবে, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসতে থাকবে। আজকে আমরা এই কথা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাদেরকে সফল হতে হবে। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আমার নেতা বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই দোষণা যদি আজকে সচিবালয়ে কোথাও থাকে কোনো বিভিন্ন জায়গায় কর্মকর্তা, তারা আমাদের এই সফলতাকে ব্যর্থ করে দিবে, আমাদের শহীদের আত্মা কষ্ট করে যদি আমরা এই সরকার ব্যর্থ হয়। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রতিশ্রুতিশীল একজন ভালো মানুষ হিসাবে যাকে আমরা আন্দোলন সংগ্রামে দেখেছি, জনাব আসিফ নজরুলকে আমরা বলতে চাই, এই সমস্ত প্রেতাত্মারা, তাদের উচিত they should resign immediately। তাদের যদি কোনো রকমের থাকে, আজকে এই যারা গুলি করেছে, যারা আবু সাইদকে নাম করে গুলি করেছে, যারা আমাদের বন্ধুদেরকে, ছাত্র বন্ধুদেরকে গুলি করেছে, আজকে প্রায় 1000 লোককে গুলি করেছে, পাখির মতো হত্যা করেছে, তারা তাদের দোসররা, যারা 17টি বছর এই ভারতের দালালদেরকে আজকে তারা পেলে বসে রেখেছে, তাদের বিরুদ্ধে আমাদের এখানে চাকরি করার কোনো অধিকার নাই, তাদের সচিবালয়ে থাকার কোনো অধিকার নাই, কোনো অনুষ্ঠানে থাকার কোনো অধিকার নাই, বিচার বিভাগে থাকার কোনো অধিকার নাই। হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে, আমার বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে, আমার নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে তারা চিকিৎসা করতে দেয় নাই, বাংলাদেশে থাকার
বিনয়ের সাথে বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সফল হতে হবে। যদি এই ব্যর্থ হয় সরকার, তাহলে শরীর আত্মা কষ্ট পাবে। আমরা জাতির প্রত্যাশা অনুযায়ী একটি গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন যাবৎ জনগণের ভোটের অধিকারের আন্দোলন করেছি। আমাদের বিভিন্ন সময় আমরা রাজপথে আমরা নেতৃত্ব দিয়েছি। আজকে এখানে প্রধান অতিথি, আপনারা জানেন কি অসুস্থতার অবস্থা নিয়ে কিভাবে রাজপথে আমাদের দলকে ঊর্ধ্বে তুলে ধরেছে। আমরা রাজপথে ছিলাম, বারবার গ্রেপ্তার